দুধের বাচ্চা আল্লাহ बिंदिया बिंदिया दरजा खोल बिंदिया दरजा खोल আল্লাহ মিলাই দিছে সব কথা পরে ঘুমু তাড়াতাড়ি ওর একটু গরম দুধ খাওয়া নে যা যা হে আল্লাহ আমি জানি না কি মনে করে এই দুধের বাচ্চারে আমার হাতে তুলে দিছো আমি জানি না এই নিষ্পাপ শিশুর বাবা কে মা কে আমি 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 এখানে কেন ভয়ের কোনো কারণ নেই গত রাতে আপনি আমার গাড়িতে অ্যাক্সিডেন্ট করেছিলেন কিন্তু খোকন আমার খোকন খোকন আপনার সাথে তো আর কেউ ছিল না আমার খোকন কোথায় আমার খোকন খোকন কোথায় কোথায় আমার খোকন কোথায় এইখানে তো রেখে গেছিলাম এই ডাস্টবিনে খোকন খোকন রাতে যে ঝড় বৃষ্টি হয়েছিল তাতেই হয়তো বা না ভাই না ও কথা বলবে না আমার নারীকে তো দূর খোকনের কিছুই হতে পারে না কিচ্ছু না কিচ্ছু না বোন আপনার দুঃখটা আমি বুঝতে পারছি আপনার খোকনকে ফিরে পাওয়ার জন্য আমি সব চেষ্টাই করব আব্বু উনি কাঁদছেন কেন ও তুমি বুঝবে না মা বোন ভাই বলেই যদি মনে করে থাকেন তাহলে আমার এই মাহারা পপিকে আপনি নিজের মেয়ে মনে করে এই ভাইয়ের বাড়িতে যতদিন মনে চায় আপনি থাকতে পারেন আমি থাকবো আমি থাকবো আমাকে যে থাকতেই হবে আমাকে যে থাকতেই হবে রহমত মিয়া রহমত মিয়া গানা বাজানা তো অনেক করিস একবার কি ভাইবে দেখিস যে বাচ্চারে নিয়ে তুমি তো আনন্দ ফুর্তি করতেছ সেই বাচ্চা বড় হলি পরে যখন জানতে পারবে তার আসল পরিচয় তখন তুমি তাকে কি জবাব দিবা রাস্তার আবর্জনা থেকে কুড়াই পাইছ বাপ মায়ের নাই পরিচয় সমাজে সবাই তখন ওরে বলবে না যায় সন্তান না এই বাচ্চা আমার গেল 15 বছরে আমার বিন্দিয়ার খুলে একটা সন্তান দিবার পারি নাই আল্লাহ ইচ্ছা করে এই পুলা আমার হাতে তুলে দিছে তুই দেখিস আব্দুল এই বাচ্চারা আমি এমন ভাবে মানুষ করে গড়ে তুলুম সমাজে সবার কাছে যেন বুক ফুলিয়ে কইতে পারে তারও বাবা আছে মা আছে আর আমিও তখন বুক ফুলিয়ে কমু এই পুলা আমার না যাইস না না যাইস না হাই একা নাকি আমি তো আছি একা কাজ চলবে তো কি বললি
মন যা চায় তাই বলেছি। চলে আয়। শালিকে মজা বোঝা। চল। মিলি, কি করছিস? গাড়ি আসতে চালা। শাট আপ। রাবিশ, রাস্তায় কি যেন ফেলে রেখেছে। এই নাম তো, চল। ছেড়ে দে। আজ আপনি না এলে অ্যাক্সিডেন্ট হতো, এই তো। ডোন্ট ওয়ারি, মাঝে মধ্যে এই ধরনের দুই একটা কেস আমার কাছে ধরা পড়ে। ওকে, শুনুন, আপনি এত বড় উপকার করলেন, অন্তত কৃতজ্ঞতা জানাতে হবে না? আপনার নাম, ধাম, ঠিকানা? রকি। রকি আমার নাম। টুকটাক লেখাপড়া করি, ছোটখাটো কাজ করি, ব্যাস। আসি।
হ্যাঁ, বসেন বসেন। আমি যাই না শুই না ইচ্ছা করে একটু দেরি করে উপস্থিত। আপনার মনে কিছু নেন নাই তো? খুশি হইলাম, হৃদয়ে শান্তি পাইলাম। হ্যাঁ, এইবার বলেন আপনাদের খবরাখবর। খবর ভালো না, মহা সমস্যা আছে। আর ওই টিকটিকি গুলো খুব বিরক্তি করতেছে। আর বর্ডার অবস্থা খুব গরম, পানি দিলেই ঠান্ডা হয়ে যাবে। আপনি? শিল্পমন্ত্রী সাহেবের একটা সই হলেই আমার ব্যাংক লোনটা ওকে হয়ে যেত। ও, শ্রদ্ধেয় মহাদয়ের সাথে আমি কথা বলেছি, লোন পাস হয়ে যাবে। এই আগামীকালের মধ্যে প্যাকেটটা ওনার বাসায় পৌঁছে দেবেন। বস, হ্যাঁ, আমার সারের প্রজেক্টটা। আরে রাখেননি আপনার সারের প্রজেক্ট, আটা কলে জাতা খাইলেই সব ঠিক হয়ে যাবে, বুঝছেন? তাহলে আমার কি হবে? হবে হবে, আমার হলে আপনাদেরও হবে। আরে মিয়া, সমাজে আমাদের মতো 2-4-10 জন চাবিওয়ালা আছে বলেই তো দেশের এই সুন্দর অধঃপতন। জমিতে ফসল নাই, পানির অভাব, চাষ নাই, সারের অভাব, সব আমাদের কাছে। দেখ, কথা বাড়াইলি সুইংগামের মতো লম্বা হইব। এই কাদের কথায় আসি, চিন্তার কোনো কারণ নাই, সব ঠিক করে দেব। হ্যাঁ, কিন্তু আজ তো আমার নিজেরই খবর আছে। আমার একমাত্র কন্যা হয়তো এতক্ষণে রাগ কইরা সব কিছু ফাটা ফেলাইতেছি। আরে মামুনি, করতেছো কি? সব দেখি তস তস করে ফেলাইতেছো। যাও ড্যাডি, তোমার সাথে কোনো কথা নেই। খাইছ আমারে, আমি আবার কি করলাম মামুনি? কিছুই করনি। কতদিন তোমাকে বলেছি, আই হ্যাভ নিড এ পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, আই মিন পিএ। তুমি তো বালা করে জানো মামুনি, আমি ইংরেজি জানি না, বাংলায় বলো। অর্থাৎ আমার ব্যক্তিগত হেল্পের জন্য একজন মানুষ দরকার, আই মিন বডিগার্ড। উফ, এতক্ষণে বুঝলাম, কোনো ব্যাপার না, হয়ে যাব। আর কি চাই বলো? দ্যাটস এনাফ। এটার অর্থ ও কি? ড্যাডি, হ্যাঁ? আজ সাংঘাতিক বিপদে পড়েছিলাম। রাস্তায় কিছু বাজে ছেলে পেলে আমাদের ধরেছিল। হ্যাঁ, কও কি? হ্যাঁ ড্যাডি, ওই ছেলেটা না এলে আজ কি তো হতো। কোন ছেলেটা আইছিল? কি করছে বলো বলো। গুন্ডা ছেলেদের হাত থেকে পিঙ্কি আর আমাকে বাঁচিয়েছে। খারাপ কাজ করে নাই। শিল্পপতি সুলেমান শিকদারের একমাত্র কন্যা রাজিয়া সুলতানা মিলির ইজ্জত বাঁচাইছে। জবরদস্ত একখান কাম করছে। বসো বসো, তার জন্য বিরাট পুরস্কার আছে, খবর পাঠাও, আমি তারে পুরস্কার দেব। খবর দেব? আরে হ্যাঁ। ঠিকানা তো জানা নেই, তবে নাম জানি, রকি। হ্যাঁ বাবা, তুমি আর কাজ করতে পারবে না। আমি বড় হয়েছি, 2-4 পয়সা ইনকাম করতে শিখেছি, আর তুমি কি না? রকি, এতটা বছর সরকারি চাকরি করে আইছি, আর মাত্র কয়টা মাস, তারপরে সরকারই আমারে মুক্ত করে দিব। তুই বড় হইছস, বিয়া শাদী করবি, বৌমা নাতি নাতনি এই ঘর আলো করে তুলবো, তখন তো তাগলই থাকো। তুমি ঠিক কথাটি বলেছো রহমত চাচা, গলায় বিয়ের দড়ি ঝুলিয়ে দাও, সব ঠিক হয়ে যাবে। কি বলিস রকি? গায়ে মানে না, নিজে মরো। নিজের বিয়ের খবর নেই, আবার পরের বিয়ের ওকালতি। দাঁড়া, তোর ওকালতি দেখাচ্ছি। ইন্ডিয়া দেখছস, ছেলে আমার সাবালক হয়েছে, 2 দিন পরে আমি হব শ্বশুর, আর তুই হবি শাশুড়ি। আর তুই যা হই তাই, চামচা। না 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 না, আঙ্কেল 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 আঙ্কেল। অনেক কষ্টে তোর বাপ বুড়াটা চোখে ফাঁকি দিয়া তোর কাছে আইলাম। আসলে তোরে না দেখলে না আমার কিছু ভালো লাগে না রে। উমা উমা, দেওস না, তোরে এক নজর দেখানোর লিগা ঘন ঘন তোর বাপের দোকানে যাইয়া খালি উলট কমলের রস খাই।
আসলে রস খাইতে তো যাই না, তোর বাপারে বস করতে যাই। কথা কস না, দম ধরে হয়ে গেলি কথা দিলে কথা কথা দিই, আমি কষ্ট করতে সত্যি। তুই এইটা তাহলে এইটা কেডা? তোর আমার ঘরে এসে বাদ করে দেখতাছি তুই কেডা। আরো ইন্সপেক্টর, আপনি ভুল করছেন। এর পরিণতি কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি। শাট আপ! পরিণতি কি হবে তা আদালতই বলে দেবে। কি করবে আদালত, কি বলবে আদালত? আপনি? মাম্মি, আমি গুলশানের মাম্মি। ওকে কেন ধরে এনেছেন ইন্সপেক্টর? কেন ধরে এনেছি তা আপনার সুপুত্রকে জিজ্ঞেস করলেই জেনে যাবেন। গুলশান, ও মাই চাইল্ড, তুই কি করেছিস বাবা? মাম্মি, আমার কুটু শুধু আমাকে ধরে এনেছে। ইন্সপেক্টর, আমার ছেলেকে বেআইনিভাবে ধরে আনার জন্য আপনাকে অনেক বড় মাস দিতে হবে। আমার ভাই জানলে আপনার 12টা বাজিয়ে ছাড়বে। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। এখানে কথা না বাড়িয়ে কাল আদালতে যাবেন। আদালত? অর্ডার, অর্ডার। ইওর অনার, এই সেই জ্যোৎস্না যে নিজের রূপ যৌবনকে সম্বল করে দিনের পর দিন এলাকার উঠতি যুবকদেরকে চারিত্রিকভাবে বিপদগামী করেই চলেছে। এই সেই মেয়ে যে গার্মেন্টসের চাকুরির অজুহাতে আরো কিছু নিষ্পাপ কিশোরী মেয়ের জীবন নষ্ট করেছে। ইওর অনার, এই সেই নষ্টা মেয়ে যে নিজের হীন স্বার্থ চরিতার্থ করার জন্য বিশাল সম্পত্তির মালিক হওয়ার আশায় সুগভীর চক্রান্ত করে গুলশানের স্ত্রী হবার জন্য আমার নিরপরাধ মক্কেলকে ফাঁসাবার ব্যর্থ চেষ্টা করছে। ইওর অনার, এই ধরনের মেয়েরাই এই সমাজকে কলুষিত করছে। এরা নষ্ট ভ্রষ্ট, এরা নারী জাতির কলঙ্ক। অবজেকশন ইওর অনার। অবজেকশন সাস্টেইন। থ্যাংক ইউ ইওর অনার। আচ্ছা মিস্টার গুলশান, 28শে ডিসেম্বর আপনি কোথায় ছিলেন? চিটাগাং ছিলাম, ব্যবসার কাজে। চিটাগাং ইয়ারে গিয়েছিলেন না বাই রোডে? আমাদের নিজস্ব গাড়িতে করে। ঢাকায় ফিরেছেন কবে? 29শে ডিসেম্বর রাতে। ইওর অনার, সুচতুর গুলশান নিজেকে বাঁচানোর জন্য সাক্ষী আর প্রমাণের কোনো ত্রুটি করেননি। 28শে ডিসেম্বর এবং 29শে ডিসেম্বরের সমস্ত ঘটনা নাটকীয়ভাবে পরিবর্তন করেছে। তার কারণে আজকের আদালতে তার সমস্ত সাক্ষী প্রমাণ মজুদ আছে। আর এই হলো সেই জ্যোৎস্না, যেই মেয়েটি গ্রাম থেকে ঢাকায় এসেছিল বুড়ো মা আর ছোট ভাই বোনদের নিয়ে একটু ভালোভাবে বেঁচে থাকার আশায়। একদিকে ক্ষুধার জ্বালা আর অন্যদিকে গুলশানের মতো পয়সাওয়ালা চরিত্র হননকারীর নজর থেকে নিজের ইজ্জত বাঁচানো জ্যোৎস্নার জন্য কঠিন হয়ে গিয়েছিল। তাই তো সমাজের বেড়াজালে আটকা পড়া কিছু চরিত্র, কিছু ঘটনা আমাদের পত্র পত্রিকার হেডলাইন হয়ে দাঁড়ায়। ঠিক যেমন আজ ধর্ষিতা হয়ে ফরিয়াদির কাঠগড়ায় দাঁড়িয়ে আছে এই অসহায় মেয়েটি সংবাদপত্রের শিরোনাম হয়ে। এই সমাজের এক কন্যা, এক বোন, এক মা। আমার বিজ্ঞ প্রতিপক্ষকে বলছি, যদি বিবেক বলে কিছু অবশিষ্ট থেকে থাকে তাহলে একবার নিজেকে প্রশ্ন করে দেখুন, এই সমাজকে কলুষিত করছে কারা? জ্যোৎস্নার মতো অসহায় বৃত্তহীন মেয়েরা, নাকি কালো টাকার কুমির, বড়লোক নামধারী চরিত্রহীন লম্পট এই গুলশানের মতো লোকেরা? অবজেকশন ইওর অনার। অবজেকশন ওভাররুলড। থ্যাংক ইউ ইওর অনার। আসামি গুলশানে যে জ্যোৎস্নাকে বলৎকার করেছে তার সত্যতা আমরা এখনই জ্যোৎস্নার মুখ থেকে শুনতে পাবো। বলো জ্যোৎস্না। আমি তখন গার্মেন্টস থেকে বাড়ি ফিরতেছিলাম। হঠাৎ দেখি সামনে দুইজন লোক, তারা আমারে ধইরা লইয়া গেল। তারপর কি হয়েছে বলো জ্যোৎস্না, বলো, প্রমাণ করে দাও ওই গুলশানে তোমার ইজ্জত লুটে নিয়েছে। বলো জ্যোৎস্না, বলো। না, আমি কাউরে চিনতে পারি নাই।
ইওর অনার, কাঠগড়ায় দাঁড়ানো জ্যোৎস্নার মুখের কথায় স্পষ্টত বোঝা যায় গুলশান এই ঘটনার সাথে জড়িত ছিল না, ছিল অন্য কোনো ব্যক্তি। পরিকল্পিতভাবে আমার মক্কেলের উপর মিথ্যা অভিযোগ আনা হয়েছে, আমার মক্কেলের মান সম্মানের প্রতি আঘাত এনেছে। এই বিচারের সুন্দর সুরাহা আমি মহামান্য আদালতের কাছে কামনা করছি। সমস্ত সাক্ষী প্রমাণ আর সবার উপস্থিতিতে আদালত এই সিদ্ধান্তে উপনীত হয় যে মিস্টার গুলশান এই ঘটনার সাথে জড়িত নয়, তাই আদালত তাকে সসম্মানে মুক্তির নির্দেশ দিচ্ছে এবং বাদিনী জ্যোৎস্নাকে বলাৎকারকারী প্রকৃত দায়ী ব্যক্তিকে খুঁজে বের করার জন্য পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে আদালত নির্দেশ প্রদান করছে। বলেন ম্যাডাম, আমি তো শুধু কর্তব্য পালন করেছি মাত্র। কর্তব্য বলুন আর যাই বলুন উকিল সাহেব, একমাত্র আপনিই আমার ছেলেকে আইনের মারপ্যাচে নির্দোষ প্রমাণ করতে পেরেছেন, এতে আমি খুবই সন্তুষ্ট। ম্যাডাম, আমি যতদিন আছি এই সমস্ত ঘটনা নিয়ে কোনো চিন্তা করতে হবে না, শুধু একটু সুনজর, আর কিছু না। রাইট, এজন্য তো আমি রয়েছি। এই নিন। থ্যাংক ইউ ম্যাডাম, আজ তাহলে আসি। যাই ছোট সাহেব। ওকে মাম্মি, থানা হাজতে থেকে থেকে আমি একেবারে হাঁপিয়ে উঠেছি। সো আই এম টায়ার্ড মাম্মি। আমি তোর প্রয়োজন বুঝি বাবা, উপরে যা, তোর বন্ধুরা অপেক্ষা করছে। ও মাই সুইটহার্ট মাম্মি। আমি গরম মশলা রসের গোল্লা সদর ঘাটের পান, আমি গরম মশলা রসের গোল্লা সদর ঘাটের পান, পয়সা দেবে যে আমায় পাবে সে, খুলেছি তাই তো রূপের দোকান। আমি গরম মশলা রসের গোল্লা সদর ঘাটের পান, আমি গরম মশলা রসের গোল্লা সদর ঘাটের পান। তা তো দেখা যায় না। শোন, গরু ছাগলে ভালো না বাসলে মানুষকে ভালোবাসা যায় না, বুঝছস? যা কই তা মনোযোগ দিয়ে শুনবি, রাগ করে থাকে। আর কি তুই একটা এই এদিকে এসো। কেটা একেবারে তোরে পুলিশে ডাকে কেন? ব্যাপারটা কি? কি জানি, আমি তো চুরি কই নাই। তুই গেলাম আইস না। ওই সে কাম বুঝছি, কপালের দুঃখ আছে। কি কিছু না। এখানে জ্যোৎস্না কোন ঘরে থাকে? জ্যোৎস্না, জ্যোৎস্না, ও জ্যোৎস্না, ওই ঘরে, ওই ঘরে। জ্যোৎস্না, এই জ্যোৎস্না। কারে ডাকতেছেন ইন্সপেক্টর সাহেব? জ্যোৎস্নাকে। কিন্তু আপনি? জ্যোৎস্নার অসহায় মা। আমি শুধু জ্যোৎস্নাকে জিজ্ঞেস করতে এসেছি কি কারণে সে আদালতে মিথ্যে কথা বলেছে, কি কারণে আদালতে সবার সামনে নিজের ইজ্জতহানির কথা অস্বীকার করেছে। আমি জানি আর কোনো কিছু জানবার ইচ্ছা আপনার নাই। এবার শোনেন তাইলে কি কারণে আমার মাইয়া জ্যোৎস্না আসল ঘটনা অস্বীকার করছে। কোর্টে হাজিরা দেওয়ার অনেক আগেই ওই পাষণ্ডরা আমারে আর আমার পোলা মায়েরা ধৈর্য লইয়া গেছিল। যদি জ্যোৎস্না সত্যি কথা কয় তাহলে সবাই মাইরা বলাইব। এই ডর দেখাইয়া আমার জ্যোৎস্নারে সাবধান করে দিছিল। আমার বাপ মরা মাইয়া এই মা ভাই বোনের বাঁচানোর লাইগা নিজের ইচ্ছাতার কথা চিন্তা না কইরা আদালতে মিথ্যা কথা বলছে, মিথ্যা কথা বলছে। এরপরও আপনারা কি কারণে
করে আমাদের মতন গরিবী ইজ্জত নিয়ে রং তামাশা করে। জ্যোৎস্নার মতন কলঙ্কিনী মাইয়ারে এই সমাজে কেউ আর বিয়া করবো না। আপনি এই সমাজে এমন কোন মানুষ পাইবেন না যে জ্যোৎস্নার মতন মায়ের বিয়া করবো। আছে এমন কেউ? বলেন, জবাব দেন। যা হবার তা তো হয়েছে। যে অপকর্ম করেছে তাকে আমি ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। এই পথের মাঝে দাঁড়িয়ে আছিস কেন? বিচার করতে। কার বিচার? কিসের বিচার? তোর বিচার। তুই আসামি আর আমি বিচারক। একটি নিষ্পাপ গরিব অসহায় জ্যোৎস্নার মতো মেয়ের জীবন নষ্ট করে আদালতের বিচারে তুই রেহাই পেলেও আমার বিচারে তোর শাস্তি হবেই। জ্যোৎস্নার উপর তুই যা অন্যায় করেছিস তার শাস্তি মৃত্যু, আর ইচ্ছে করলে আমি তা দিতে পারি, কিন্তু না, তোকে এখনই জানে মারবো না। তোকে মারবো তিলে তিলে। যতবার তুই আমার সামনে পড়বি ততবার। যা যা, আরে যা। আসতে দাও মাম্মি। হারাম জাদা, আমার সোনার টুকরো ছেলেটাকে এমন ভাবে মেরেছে, হাত ফেলবার জায়গা নেই। তুই কোনো চিন্তা করিস না বাবা, আমি ওকে উচিত শিক্ষা দিয়ে দেব। তুমি ভেবো না মামি, আমি ওকে এমন মার মারবো যেন মার খেয়ে মাথা দিয়ে ধোঁয়া উঠে যায়। হ্যাঁ, এখন যে কি করি। কি ব্যাপার ম্যাডাম, আবার কোনো বিপদ? কি আর বলবো, মহা বিপদে পড়েছি। আমার গাড়ির ইঞ্জিনটা। বুঝেছি, আপনার ইঞ্জিনটা চালু হচ্ছে না, এই তো? ডোন্ট ওয়ারি, আমি ঠিক করে দিচ্ছি। আপনি স্টিয়ারিং এ যান 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 যান। গাড়ির ইঞ্জিন ঠিক করার জন্য আমি অরিজিনাল ইঞ্জিনিয়ার। পারফেক্ট। সিটে যান, সিটে যান। কইলাম কি টান টান দিয়া টান। ম্যাডাম, গাড়ি স্টার্ট দেন। টাকা কত চাবো? না চাবো না, চাবো না। সব ঠিক আছে, এখন যেতে পারো। আচ্ছা, আপনি কি করেন? কোনো চাকরি বাকরি? নেই, যেখানে যাই নো ভ্যাকেন্সি, কর্ম খালি নেই। আমার মতো বহুত MA BA পাশ করে লেবারগিরি করছে, আর আমি তো আমি। আচ্ছা, আমি যদি আপনাকে একটা চাকরির ব্যবস্থা করে দিই? হলে তো ভালোই হয়, তবে আমি কারোর দয়ার দান গ্রহণ করি না। আরে আগে আমাদের ড্যাডির কাছে চলুন। রাখি। হ্যাঁ ড্যাডি। মামুনি। ড্যাডি, তোমাকে বলেছিলাম না আমাকে এক ভদ্রলোক বিপদ থেকে বাঁচিয়েছিল? তিনি রকি। আর আমি হইলাম গিয়া গুরুর। বুঝছি, আর কই তৈব না। ল্যাজ। লেজ মানে? চামচা। ব্যাপারটা আপনি কয়ে দিলেন, আমি কমু কি? দম নিতে থাকো, পরে কইও। মিয়া রকি, তুমি আমার একমাত্র মাইয়ার ইজ্জত বাঁচাইছো। তোমার জন্য আমার দিলের দরজা খোলা। এবার বলো দেখি, কি চাই তোমার? ড্যাডি, হ্যাঁ, ওনার একটা চাকরি প্রয়োজন। চাকরি? আরে তুমি তো চাকরির বাগানে ঢুকা পড়ছো।
হয়ে যাবে হয়ে যাবে। তাছাড়া তোমার মতো সাহসী শক্তিশালী ছেলের জন্য এইটা কোনো ব্যাপারই না। আমার মেয়ের জন্য আমি সব কিছু উজাড় করে দিতে পারি, খালি চাকরির ধরনটা কও দেখি। আপনি যা ভালো মনে করেন। বাস 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 বাস, মনে করো তোমার চাকরি হয়ে গেছে, আমার দুইটা নতুন মার্কেট হইতেছে, 2-4 মাসের মধ্যে চালু হয়ে দেব। তবে তার আগে আমি চাই খালি খালি বৈশানা থেকে তুমি আর ব্যক্তিগত কাজে যোগ দাও। অবশ্য তুমি যদি কিছু মনে না করো। না না স্যার, মনে করা কিছু নাই। গুরু আমার জগতের বেবাক কামে উস্তাদ, যেটা দিবেন সেটা দিয়ে ফিট। 10 মাসের কাম 8 মাসে ক্লিয়ার। ও আপাতত তুমি মিলির গার্জিয়ান হিসাবে থাকো। গার্জিয়ান? গার্জিয়ান। আমি ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকি, আমার একমাত্র মাইয়ার উপর অনেক লুচ্চা লাফাঙ্গার নজর আছে, তাদের নজর থেকে মিলিরে বিপদ মুক্ত রাখতে হইব। অর্থাৎ আপাতত এইটাই তোমার চাকরি, টাকা পয়সা কোনো ব্যাপার না, যখন যা লাগে নিয়ে যাবা। আমি কি বুঝাইতে পারছি? জি। হৃদয়ে শান্তি পাইলাম। তাইলে আমি ধৈর্য নিতে পারি তুমি রাজি? আচ্ছা তোমরা বসে কথা বলো, আমি আসি। আসসালামু আলাইকুম। ওস্তাদ তোমার তো চাকরি হয়ে গেল, আমার তো কিছু হয়ে গেল না। তুই যেমন আমার চাকরি করছিস তাই করতে থাক। আচ্ছা বলুন ম্যাডাম, এখন আপনার জন্য কি করতে পারে? করার তো অনেক কিছুই আছে, তবে আজ নয়, কাল থেকে শুরু হবে। ওকে, আজ তাহলে ছুটি, কাল দেখা হবে। কিছু মুখে না দিয়ে কিছু দিব, খাইতে দিব, খামু। কি রে, তোর আবার কি হলো? হয়নি, তবে হবে। কি হইলো? বাপ পোলায় মিল না গলা ফাটা হাসতেছো যে? আরে হাসুম না মানে, আমার তো নাচতে ইচ্ছা করতেছে। আমার পুলা রকি চাকরি পাইছে। কি কইলা? রকি চাকরি পাইছোস? হ্যাঁ মা, তোমাদের দোয়ায় সত্যি আমি অনেক বড় চাকরি পেয়েছি, যে চাকরিতে শুধু আছে সুখ, আনন্দ আর ভালোবাসায় ভরা। কিন্তু চাকরিটা কি কইবি তো বাবা? এক মেম সাহেবের ডাইনাত বামা পার্সোনাল সেক্রেটারি, অর্থাৎ মেম সাহেবার সুখ দুঃখের সাথে। বাবা, তোমার কাছে আমার একটা অনুরোধ, আমাকে মানুষ করতে গিয়ে তোমরা যে কষ্ট স্বীকার করেছ, তা আমার গায়ের চামড়া দিয়ে তোমাদের জুতো বানিয়ে দিলেও শোধ হবে না। তাই আজ থেকে আমি কাজ করব, আর তোমরা শুধু খাবে আর দাবে, আর আল্লাহকে 2 হাত তুলে ডাকবে। খোদা, আজও আমি 2 হাত তুলে তোমার দয়ার অপেক্ষায় আছি। আমার স্বামী আর হারিয়ে যাওয়া সন্তানকে তুমি বাঁচিয়ে রেখো খোদা, বাঁচিয়ে রেখো। আমিন। পপি, কখন এলি মা? পেছনে দাঁড়িয়ে তোমার কান্না শুনছি। আচ্ছা আন্টি, একটা মানুষের চোখে কত পানি থাকতে পারে বলো তো? সেই শিশুকাল থেকে দেখে আসছি, তুমি শুধু কাঁদছো আর কাঁদছো। এই কান্নার কি শেষ হবে না আন্টি? তোকে কি করে বোঝাবো মা? এই চোখের লোনা পানিতে বরফ পর্যন্ত গলে যায়, আর মানুষের মন সে তো পৃথিবীর সবচেয়ে কোমল জিনিস, যা চোখে দেখা যায় না, অনুভব করা যায়। আমার বুকের জমে থাকা বরফটা কেঁদে গলিয়ে দিয়ে মনটাকে একটু হালকা করার চেষ্টা করছি রে মা। আন্টি, সবকিছুই বুঝলাম, কিন্তু তোমার চোখে পানি দেখলে আমার ঠিক কিছুই ভালো লাগে না। ইচ্ছে করে সারা দুনিয়া খুঁজে বের করি তোমার ওই হারিয়ে যাওয়া খোকনকে, যেন আর কখনো দেখতে না হয় তোমার চোখের পানি। পপি,
মা আমার, পারবি পারবি আমার খোকনকে খুঁজে বের করতে? একটিবার, শুধু একটিবার আমি আমার খোকনকে যদি দেখতে পেতাম। ও আন্টি, হাউ ইজ পসিবল? কোথায় সেই 2 মাসের শিশুটিকে তুমি ডাস্টবিনে ফেলে এসেছো? কোথায় আছে, কি অবস্থায় আছে, বেঁচে আছে না মরে গেছে কে জানে? না, আমার খোকন মরতে পারে না, ও নিশ্চয়ই বেঁচে আছে। হয়তোবা বেঁচে আছে লাওয়ারিশ অথবা পিতৃ মাতৃহীন নাজায়েজ সন্তান হয়ে। না, আমার খোকন লাওয়ারিশ নয়, আমার খোকন নাজায়েজ হতে পারে না, কারণ ওর পিতৃ পরিচয় আছে, ওর মা আছে, সমাজের 8-10টি সন্তানের মতো ওর জন্ম। কিন্তু আন্টি, তোমার খোকন যদি বেঁচে থেকেও থাকে তাহলে নিশ্চয়ই অনেক বড় হয়েছে, আর না জানি পথে ঘাটে মাঠে এতিম লাওয়ারিশ আর নাজায়েজ বলে কত ধিক্কার শুনতে হয়েছে তাকে। অথচ এই সব কিছুর জন্য দায়ী তোমার স্বামী নামধারী ওই পাষণ্ড লোকটি। শুধু একবার তুমি তার নাম ঠিকানা বলো, আমি তাকে বুঝিয়ে দেব সন্তান জন্ম দিলেই পিতার দায়িত্ব কর্তব্য শেষ হয়ে যায় না, আরো অনেক কর্তব্য থাকে। আন্টি, একবার, শুধু একবার তুমি ওই লোকটির নাম ঠিকানা বলো। না পপি না, গত 25টি বছর ওর ঠিকানায় বুকে কবর দিয়ে রেখেছি। তবে হ্যাঁ, আল্লাহ যদি সহায় হয়, আমার বিশ্বাস আমি আমার খোকনকে একদিন ফিরে পাবোই পাবো। আর সেদিনই তোদের সবার সামনে এনে হাজির করব ওই লোকটিকে। তখনই দেখবি খোকনের জন্মদাতা পিতা কে। বড় সাহেব, আপনি আইছেন, আমার যে কি আনন্দ লাগতেছে, কত বছর পরে আপনারে দেখলাম। রহিমা, তোর বড় বেগম সাহেবা? না বড় সাহেব, বড় বেগম সাহেবের আর কোনোদিন দেখি নাই, এক নজরও দেখি নাই। যাকে, তোর ছোট বেগম সাহেবা কোথায়? আর কোথায় সাহেব, কখন যায় কখন ঘরে ফিরে তার কোনো সময় আছে? এতক্ষণে হয়তো বন্ধু বান্ধব লইয়া আমোদ ফুর্তিতে ব্যস্ত আছে। ও ডার্লিং, আই এম টায়ার্ড। আমি এখন যাই, গুড নাইট। বাই। বড় সাহেব, অনেক রাইত হইছে, খাইবেন না? না, যাও। রিনা, দাঁড়াও। ও ডার্লিং, তুমি বাংলাদেশে? আমি স্বপ্ন দেখছি না তো? না, সবই বাস্তব। ডার্লিং, এতটা বছর পর তোমাকে পেয়েছি, প্লিজ গিভ মি এ চান্স ফর ওয়ান কিস। শাট আপ, ডোন্ট টাচ মি। আমি এসব পছন্দ করি না। কেন নয় ডার্লিং, মানুষ বিদেশে থাকলে ফরওয়ার্ড হয়, আর তুমি এত বছর বিদেশে থেকেও বাঙাল রয়ে গেলে। রিনা, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। না, আমি বলবো, আমার যা মুখে আসে আমি তাই বলবো। রিনা, অপ্রাসঙ্গিক কোনো কিছুই তুমি বলতে পারো না, করতেও পারো না, কারণ তুমি আমার স্ত্রী। অস্বীকার করছি না, তবে আমার স্বাধীনতা বেশি। আমি যা চাইবো, যা করব, সবই আমার ইচ্ছে মতো, তোমার অর্ডারে নয়। বিকজ আই ডিপেন্ড অন মাইসেলফ, ইউ আন্ডারস্ট্যান্ড? হ্যাঁ রিনা, তোমার কথাই ঠিক। ছলনার জালে পড়ে সেদিন যদি তোমাকে বিয়ে না করতাম, ফাঁদে ফেলে তুমি যদি আমাকে ব্ল্যাকমেল না করতে, তাহলে আজ আর এত বড় ভুল হতো না। ভেঙে যেত না আমার সুখের সংসার, হারিয়ে ফেলতাম না আমার সন্তান আর আমেনাকে। স্টপ ইউর মাউথ। ও
ওই দস্যি মহিলার নাম আমার সামনে উচ্চারণ করবে না। একবার যদি ওকে আমি হাতের কাছে পেতাম তাহলে ওকে আর ওর সন্তানকে আমি গলা টিপে খুন করতাম। তুমি আমার গায়ে হাত তুললে এর জবাব তুমি পাবে, এর জবাব তুমি পাবে। মাম্মি। আরে ড্যাড, তুমি কখন এলে? একটা ফোন করলে তো এয়ারপোর্ট চলে যেতাম। প্রয়োজন মনে করিনি। এত রাতে ঘরে ফেরা উচিত নয়। যাও ঘুমাওগে। সরি ড্যাড, আর ভুল হবে না। চলি। গুড নাইট। গুড নাইট। আমেনা, জানি না আজও তুমি বেঁচে আছো কিনা, আর আমার সন্তান খোকন বেঁচে থাকলে সেও তো অনেক বড় হয়েছে। এবার বলুন ম্যাডাম, এই নির্জন এলাকা আমাকে কেন এনেছেন? রকি, তোমার ব্যবহারে আমি মুগ্ধ। তোমার পৌরুষ দীপ্ত চেতনায় আমাকে হারিয়ে ফেলেছি স্বপ্নের পৃথিবীতে। আমি মনের অজান্তে তোমাকে ভালোবেসে ফেলেছি রকি। প্লিজ রকি, আমার ভালোবাসাকে ফিরিয়ে দিও না। না ম্যাম সাহেব, না, এ হয় না, হতে পারে না। আমি সামান্য গরিব ঘরের ছেলে, আপনার সাথে আমার প্রেম ভালোবাসা বেমানান। প্লিজ আপনি আমাকে প্রেশার ক্রিয়েট করবেন না, প্লিজ। প্রেশার ক্রিয়েট নয়, মন দিয়ে মন কিনতে চাইছি। ম্যাম সাহেব, আবেগে আপনি দিশাহারা হয়ে গেছেন, তাই সবকিছু আপনার কাছে রঙিন মনে হচ্ছে। ওসব প্রেম ভালোবাসা আমার দ্বারা হবে না। সরি, আপনার দেওয়া চাকরি হয়তো বা আমার কপালে নেই। ভুল হলে মাফ করবেন। আসি। তোমাকে কিভাবে কাবু করতে হবে তা আমার ভালো করেই জানা আছে। এই দুষ্টু, তুই বুঝিস না আমি তোকে কত ভালোবাসি। আমার শয়নের স্বপ্নে শুধু তুই। কতবার চেষ্টা করেছি তোকে জড়িয়ে ধরে বলবো আমি তোকে ভালোবাসি। না বাবা না, আমার ভীষণ ভয় করে। যদি আমাকে চড় মেরে দিস। যা দুষ্টু, ওভাবে তাকিয়ে আছিস কেন? আমার বুঝি লজ্জা করে না? আমার দরকার হয়ে গেছে, সংবাদ পাঠাইছে যদি ওই হাইজ্যাকারের সাথে আমি ব্যবসা না করি তাইলে আমার ম্যানেজার আর মালামাল কোনোটাই ছাড়বো না। অর্থাৎ জোর করে ব্যবসা করতে চাই আর কি। আপনি চিন্তা করবেন না স্যার, আমাকে শুধু ঠিকানাটা বলুন। ঠিকানা? ঠিকানা 10-এর বি, নিউ DOHS, ব্যবসা করে 2 নম্বর, নাম তার দিলজান। এই আগুন দে। কে তুই? আমার নাম রকি। এখানে কি চাস? চাই সলেমান শিকদারের মালামাল সহ ম্যানেজার সাহেবকে। ওই তো ওটাকে ওখানে বেঁধে রেখেছি, নিয়ে যা। আরে পোলা পাইলে মারামারি করে করুক না, আপনি মুরব্বীর মতো থাকেন। আপনি বলবেন মাল খান, ভাগ করেন। এই তো আরে আসলে আপনি একটা বেগুন, কথা কইলে কথা বুঝেন না। ওরা মারামারি করতেছে করুক, দেখি কি হয়। আমি আছি না? হ্যাঁ, আর কি হে এই করে একটা চটকাতে বুঝে রাখে দিব না। বুড়ো বয়স হলে বুঝে না কি করে না করি।
পেঁয়াজ এখনো কমে নাই। হ্যাঁ, মাল মাল তো নাই, মাল তো শেষ। আছে মেতরপত্তির মাল আছে। ভালো গন্ধ, এটি দিয়ে চলবো এখন। না যেটা তুমি হেরি হইব। হ্যাঁ ধরছি, রাগ করো রাগ করো। হ্যাঁ আমি ধরছি, তুমি টানতে থাকো। আরে আরে কি দম লয়, একদমে 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 সবদা সবদা। টাকের টুকুর বো। চলুন। এমনি নাম দেখো মালটা। খুশি হইলাম, হৃদয়ে শান্তি পাইলাম, আবারও খেলা জমলো। গুরুর খেলা তো কিছু দেখেন নাই স্যার। এইটা তো দেখবেন স্যাম্পল, তারপর দেখবেন ন্যাম্পল, তারপরে ডিম্পল। স্যাম্পলই যথেষ্ট। আমি খুব খুশি, তোমরাও যা খুশি চাইলো। কও কি চাও তুমি? আজ নয় স্যার, অন্যদের সময় মতো চেয়ে নেব। ঠিক আছে, অসুবিধা নাই। খোলা মনে নিয়ত ঠিক করে চাইলে পায়ে দেবা। আমি তোমার সুন্দর ভবিষ্যৎ চিন্তা করতেছি। যাও তোমরা বিশ্রাম নাও, যাও। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এইবার ওই শালা বীরজানের বাচ্চারে এমন ভাবে পিটামু যেন দম ফালানোর সময় না পায়। আসসালামু আলাইকুম। বলো তোমাদের মধ্যে রকি কে? রকি রকি চাচা, রকির আপনি চেনেন? না তো, আমি চিনি না। তাইলে আমিও চিনি। আমি যা জানতে চেয়েছি তার উত্তর দাও। বলো কে রকি? আমি রকি। ব্যবসায়ী দিলজান মিয়াকে অপহরণ করার দায়ে আমি তোমাকে গ্রেফতার করতে এসেছি। দিস ইজ ওয়ারেন্ট পেপার। কিন্তু কোনো কিন্তু নয়, তোমার যা বলার কোর্টে গিয়ে বলো। সিপাহী, অ্যারেস্ট হিম। ইন্সপেক্টর সাহেব, আমার রকি সাইরা দেন। আমার রকি কোনো দোষ করতে পারে না, পারে না। আইনের কাছে মায়া মমতার কোনো মূল্য নেই। রকি নির্দোষ হলে অবশ্যই ছাড়া পেয়ে যাবে। সিপাহী, মুভ। চিন্তার কোনো কারণ নেই মামুনি, রকি একটু পরই সারা পেয়ে দেব। আমার উকিল হয়তো এতক্ষণে জামিনের কাগজপত্র নিয়ে জায়গা মতো পৌঁছায় গেছে। আসসালামু আলাইকুম। আসি স্যার। হোয়াট? এত বড় ক্রিমিনালের জামিনও হয়ে গেছে? আসলে দিন দিন যে আমরা কোথায় পৌঁছতে যাচ্ছি নিজেরাই জানি না। যাকগে, ওসব কথা রাখো, বড্ড খিদে পেয়েছে, জলদি খাবার দাও। জামা কাপড় চেঞ্জ করে হাত মুখ ধুয়ে এসো, আমি খাবার রেডি করছি। আন্টি, তুমিও চলে খাবে। এসো মামুনি। আন্টি এসো। স্যার, পহেলা বৈশাখ আমাদের এলাকায় বৈশাখী উৎসব করব। আপনাকে অতিথি হিসেবে সেদিনে দাওয়াত দিতে এসেছি। ব্যস্ত ব্যস্ত, মহা ব্যস্ত, দম ফালাবার সময় নেই আমার। এই না, আরে নাও না, নাও নাও, উৎসবে খরচ করবা। এই আর তোমার মেম সাহেবের দাওয়াত দিও, আমার হইয়া সেই যাবে। জি স্যার, দাওয়াত তো দিতেই হবে। মেম সাহেবা দাওয়াতে এলেই উৎসব হবে মহা ধুমধামে।
বিজলি কান্তাছিস কেন? কি হয়েছে তোর? বাবা বুঝছি, রকির লগে মেম সাহেবের দেখে বুঝি কষ্ট পাইছস। আরে তাতে কি হয়েছে? রকি তো আমাকে ঘরের পোলা। তোর লগে রকির বিয়ার কথা আগে থেকেই তো ঠিক করে রাখছি। ঠিক আছে, আজকেই রকির বাপ মায়ের লগে কথা কইয়া তোকে বিয়ার দিন তারিখ ঠিক করে ফেলাম। হ্যাঁ বাবা আমার আরে হ হ, এতে আবার অমতের কি আছে? বিজলি মাইরে আমগো রফির বউ কইরা ঘরে আনুম, এটা আমার বহুদিনের শখ। কি কসবিন দিয়া? আমি কাইলেই রকির লগে কথা কইয়া বিয়ার দিন তারিখ পাকা করুম। রকি, বলো। আমার হৃদয় মন সবকিছু তোমাকে উজাড় করে দিয়েছি। প্রয়োজনে তোমার জন্য আমি দুনিয়ার সবকিছু ত্যাগ করতে পারবো। আমি জানি মিলি, তুমি আমার জন্য সবকিছু ত্যাগ করতে পারবে। তবু তোমার ড্যাডি আমাদের এই সম্পর্ক কি মেনে নেবে? কেন নয়? আমি ড্যাডির একমাত্র মেয়ে। আমার সব ইচ্ছাই ড্যাডি পূরণ করেছে। আমার বিশ্বাস আমার এই ইচ্ছাও ড্যাডি অবশ্যই পূরণ করবে। এইটা কোন কাহিনী হইল? আমার খায়া আমারই পয়লা আমার ঘরে বেড়া কাটবো, তা হইতে পারে না, কোনোদিন না, কোনোদিন না। মামা, আমি তো আর বাইরের কেউ না, তোমার একমাত্র ভাগ্নে। একদিন নয়, দুদিন নয়, কয়েকদিন সচক্ষে দেখে পরীক্ষা করে তারপর তোমাকে জানিয়েছি। গুলশান ঠিকই বলেছে ভাইয়া। যেখানে আমরা প্ল্যান প্রোগ্রাম করে রেখেছি গুলশানের সঙ্গে মিলির বিয়ে দেব, আর সেখানে জাত বংশ পরিচয়হীন একটা রাস্তার ছেলের সাথে, ছি 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 ছি, এ কথা ভাবতে আমার লজ্জা করছে। মিলি, এখানে এসো। আমি যা শুনতে পাইছি তা কি সত্যি? আমি ঠিক বুঝতে পারছি না ড্যাড। ভালো মন্দ বুঝবার মতো বয়স তোমার হয়েছে। রকির সাথে তোমার বর্তমান সম্পর্কটা আমি আশা করি নাই। চোখ বন্ধ করে তুমি বাপের গালে থাপ্পড় মারছো। ড্যাডি, চুপ! একদম চুপ! চোখে চশমা পড়া, মুখে তালা লাগায় দাও, আর কোনো কথা উচ্চারণ করতে পারবে না। ব্যাস! এত জনম শুই নাইছি, বেড়ায় খ্যাত খায়, এখন হলে নিজের চোখকে। এই মিয়া, তুমি তো বড়ই শিয়ান মাল। সুযোগ বুঝা জায়গা মতো হান্দায় গেছো। বিশ্বাস করে চাকরি দিলাম, আর তুমি কিনা সে বিশ্বাস করে চুরি করতে এলা? আমি কোনো ভুল করিনি। আমরা দুজন দুজনকে ভালোবেসেছি। আমি মিলিকে বিয়ে করতে চাই। কি করলো? ভাই কি করলো? কি করলো? আরে কি করলো রে? কি করলো? কি করলো? ওই মিয়া, ওই মিয়া, ওই মিয়া! এই তোমার বুকের পাটাটা দিকে আমার থেকেও বড়। আরে হালায়, আমার কর্মচারী হইয়া আমার ঘরে দাঁড়ায়া আমার মেয়েরে বিয়ে করার কথা উচ্চারণ করো। এই কথা বলতে তোমার বুকে একটু কাঁপলো না? ভালোবেসেছি, ভয় পাবো কেন? পাইবা, পাইবা, এমন ভয় পাইবা বুক ফাটা চিৎকার করবা, কিন্তু মুখ দিয়ে কোনো শব্দ বাইরিব না। আমার পোষা শিয়ালগুলোরে কইলে তোমার মতো বেয়াদবরে কপ করে ধরে টপ করে গিলা খায় ফেলাইব। কিন্তু না, আমি যুদ্ধ চাই না, শান্তি চাই। বলো কত টাকা চাই? কত টাকা পাইলে তুমি এই পথ থেকে সরে দাঁড়াবা? শেখদার সাহেব, প্রেম ভালোবাসা টাকা দিয়ে বেচা কিনা হয় না, মনের দামে তা কিনতে হয়। আমি মনের দামে মন কিনেছি। মামা, তুমি শুধু অর্ডার দাও, এই শালাকে আমি এমন ধোলাই দেব। পারিস তো তোর মতো আরো 10 জন নিয়ে আসবি, বাস্টার্ড! এই রকি, আর এক মুহূর্ত আমি তোমার দেখতে চাই না। এই মুহূর্তে এই বাড়ির ত্রিশালা থেকে তুমি চলে যাও। যাচ্ছি, কিন্তু যাবার আগে আমি একটা কথা জানিয়ে যাই, সময় মতো আমি আবার আসব, তবে এভাবে নয়, বর বেশে, মিলিকে বিয়ে করার জন্য। খোদা হাফেজ। ভাইজান, ওই শয়তানটা এত কিছু তোমার মুখের উপর বলে গেল, আর তুমি কিছুই বললে না। বলবো, বলবো। খেলা শুরু করার আগে দম নিতে হয় না, পুরা মাঠটা দৌড়াইতে হইব।
খেলা মাত্র শুরু হইল। খেলতে খেলতে যখন দম নিতে কষ্ট হইব তখন লাইন মেরা ভাইয়া বুকের উপর এমন পা মারমু যেন জিব্বাটা বাইর হয়ে যায়। রকি, বলো বাবা। বুড়া হইছি, কবে যে মইরা যাই তা ঠিক আছে, তাই মরার আগে আমি তোর বউ দেখে যাইতে চাই। বাবা, বিয়ে করার সময় আমার এখনো হয়নি। নিজের পায়ে ঠিক মতো দাঁড়িয়ে তারপর বিয়ে করার চিন্তা করব। না না, ওসব চিন্তা করে লাভ নাই। বিজলির বাপের আমি কথা দিছি। বিজলি? হ্যাঁ, বিজলি। কেন, পরে তোর পছন্দ হয় না? পছন্দ অপছন্দের কথা নয় বাবা, বিজলিকে নিয়ে তো আমি কখনো কিছু ভাবিনি। এতদিন ভাবস নাই তাতে কি, কখন তো ভাববার দিন আইছে। বাবা, তুই এই বিয়েতে রাজি হয়ে যা। না বাবা না, এ আমার পক্ষে কিছুতেই সম্ভব নয়। আমি যে আরেকজনকে কথা দিয়েছি। আরেকজনের কথা দিছস? কারে? ও খুব ভালো মেয়ে বাবা, আমার মালিকের মেয়ে মিলি। না, এইটা হইতে পারে না। আমার এতদিনের আশা কিছুতেই ভাঙতে পারে না। আমি যা চিন্তা করছি তাই হইব। বিজলির লগেই তোর বিয়ে হইব। না বাবা না, তুমি আমাকে মারো কাটো যাই করো, এ বিয়ে আমি কিছুতেই করতে পারবো না। কি তুই আমার মুখের উপরে এই কথা কইতে পারলি? কইতে পারবি না কেন? তুই তো আর আমার নিজের। তুমি চুপ করো, চুপ করো। না বিন্দিয়া না, আজ আমারে কইতে দাও। রকি আমার মন ভাঙা দিছে, আমার আশা আকাঙ্ক্ষা শেষ করে দিছে। তুই একদিন ঠিকই কইছিলি আব্দুল, তোর কথাই ঠিক। আজ যদি তুই আমার নিজের পোলা হইতি তাহলে আমার মুখের উপরে এত বড় কথা কইতে পারতি না। আজ যদি তুই এই মায়ের পেটে সন্তান হইতি তাহলে এই মায়ের এত বড় কষ্ট দিতে পারতি না। আর আজ যদি তোর শরীরে আমার এক বিন্দু রক্ত থাকতো তাহলে আমার কথা তুই কিছুতেই অমান্য করতে পারতি না। আসলে মানুষে যা কয় তাই ঠিক। পর কোনোদিন আপন হয় না রে, পর কোনোদিন আপন হয় না। না বাবা না, তুমি তোমার কথা ফিরে নাও বাবা। সবাইকে জানিয়ে দাও তুমি যা বলেছো সব ভুল, সব মিথ্যে। এই মাই আমার গর্ভধারিণী মা, তুমি আমার জন্মদাতা পিতা। না, আমি যদি তোর জন্মদাতা পিতা হইতাম তাহলে তুই আমার অবাধ্য হইতি না। মুখ যখন খুলছি তাহলে সবকিছু শুনে নে। তুই তখন অনেক ছোট আছিলি, 2-3 মাস বয়স হইব। ঠিক তখন এক ঝড়ের রাইতে এক মহিলা তোরে ডাস্টবিনে ফালাই দিয়া চলে গেছিল। না বাবা, সব মিথ্যে, সব মিথ্যে। সত্য, সব সত্য। আমি সেই সাথে তোরে ডাস্টবিন থেকে তুলে আইনা এই বিন্দিয়ার কোলে তুলে দি। ভাবছিলাম আমাকে ওই সন্তান জীবনে তোর বাবা মায়ের আদর দিয়া বড় করে তুলব, করছিও তাই। কিন্তু কই রে বিন্দিয়া, হৃদয়ের টান আর রক্তের টান তো এক হয় না রে। সব যে মিথ্যা হয়ে গেল বিন্দিয়া, সব মিথ্যা হয়ে গেল। তোমার কথা যদি সত্যি হয়ে থাকে তাহলে বলো আমার আমার আসল পরিচয় কি? তুই হলি কোন দুশ্চরিত্র লোকের পাপের ফসল, আর কোন অভাগীর ভুলের সাক্ষী। নাজায়ের সন্তান, নাজায়ের সন্তান। তুমি সত্যি বলেছো বাবা। ডাস্টবিন থেকে কুড়িয়ে পাওয়া আমি এক অবৈধ পাপের ফসল। সমাজের 10 জনের কাছে পিতৃ পরিচয়হীন আমি এক রাজার সন্তান, আমি এক রাজার সন্তান। জীবনের সন্ধানে সে হায় মরণের কত কাছে না।
কত কাছে এলাম। স্বপ্ন ভাঙা আমি এক পথে, কোন পথে যাব নেই তারি ঠিক, নেই ঠিকানা নেই কেউ তো সাথে, জানি হবে একাই হারাতে, জানি হবে একাই হারাতে। সুখেরই সন্ধানে এসে হায়, দুঃখেরই আধারে হারালাম। আমার মা বাবা মিশে আসা, বোঝেনি কেউ তো চোখের ভাষা, হিসেবের খাতা খুলে দেখি সবই শূন্য যে হলো একই, সবই শূন্য যে হলো একই। প্রেমেরই সন্ধানে এসে হায়, প্রেয়সীকে পেয়েও হারালাম। জীবনের সন্ধানে এসে হায়, মরণের কত কাছে এলাম। এ কথা ভাবলেই মনে হয়, জানি না এ কেমন পরাজয়। এই লাগ 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 লাগ, ভেলকি লাগ, চোখে মুখে লাগ, পেট ঠান্ডা, মাথা ঠান্ডা, আর খাতি হবে না হাঁস মুরগির আন্ডা। খুব তো চাপাটা মারলা, কাম নইলে খাইবা লোহার ডান্ডা। কি কইলি? না কিছু না কিছু না, কইলাম তোমার হাতে এত রস খাইলাম, তুমি তো সালারে বস হইলে না। না কামের কথা শোনো দাদা, আমার যে অসুখ হয়েছে তা মুখে কইতে শরম করে। চোখের নেশা মুখে লাল, রাখতে হবে না। সমস্যা কি তাই একেবারে খুলে বলে ফেলো। সমস্যা তো একটাই, আমার না মুরগির ব্যায়ামে ধরছে। কি মুরগির বেমার? চুনা হাঁকা হয়? হয়, তাই চুনা হয় না, এই শরীরে যখন এই ঘাম আসে তখন চোখে তারা বাতি দেখি। বুঝছি, ঘটনা খারাপ। মুরগি ব্যারাম না, তোরে ওই বিয়ার ব্যারাম ধরছে। আমি তো হেডি কইতে চাইতেছি, তাই না রে ফুলমতি? ওই বারোগিরা, আমার ফুলমতিকে কি করছিস? এটা তো ফুলমতি বুঝবো, তুমি যদি বুঝতা তাইলে কি পানি পানি সাদা সাদা জগা। অহন আমার এই রোগের ওষুধ দাও চাচা। ঠিক আছে,
কাল এসে আমার কাছে ঔষধ নিয়ে যাবি এনে। আরে আবার কালকে কেন? আজকে হয় না? আরে যা বললাম তাই কর, যা। যাইতাছি বলবদি কটা কুটা দিছে মনে নাই, সেই কটা দিই মনে। শালা বারো গিরা। কে? ও বিজলি, কেন এসেছিস? এই ছাইপাশ খেয়ে কেন জীবনটা শেষ করে দিচ্ছিস? জীবনের প্রতি তোর কি কোনোই মায়া নেই? জীবন মায়া? যার বাবা নেই, মা নেই, নিজের কোনো পরিচয় নেই, তার জীবনের কিসের মায়া? কে বলেছে তোর কেউ নেই? তোর বাবা আছে, মা আছে, আমি আছি। না বিজলি না, যাদেরকে আমি জন্ম থেকে বাবা মা জেনে এসেছি, আজ হঠাৎ এক কালবৈশাখী ঝড় এসে সব মিথ্যে করে দিল, আমার জীবনটাকে এলোমেলো করে দিল। তুই বল বিজলি, কেন এমন হলো? প্রতিটি মানুষের জীবনে ঝড় আসে, শক্ত করে সেই ঝড়ের গতি রোধ করাই নিয়ম। একটু শক্ত হ রকি। না বিজলি না, দেয়ালে আমার পিঠ থেকে গেছে, আমার যার কোনো পথ নেই, এখন শুধু মৃত্যুটাকে অবলম্বন করে বেঁচে থাকবো। আর বেঁচে থাকবো পিতৃ মাতৃ পরিচয়ের এক না যায় সন্তান। না রকি না, তুই না যায় সন্তান না। পৃথিবীর সবাই তোকে না যায় সন্তান বললেও আমি বলবো তুই না যাইজ না। সুখের দিনে না হোক, তোর এই দুঃখের দিনে আমি তো আছি তোর পাশে। তোর বুকেই যেন আমার মরণ হয় রে রকি। আরে ও ভগ্নিপতি, একটু ফিরা চাও, অন্তরের অন্তঃস্থলের সালামটা না। তুমি কেন এসেছো? আবার নতুন কোন পরিকল্পনা? আরে না সাদনা, তুমি আমার একমাত্র ভগ্নিপতি, তোমার সাথে বেইমানি করা আর আমার বইনের মাথা কুড়াল মারা সমান কথা। তোমার কাছে আইছি একটা নতুন সম্বন্ধ করার জন্য, অর্থাৎ তোমার সাথে আবারও বিজনেসে পার্টনার হইতে চাই। বাহ 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 বাহ, খুব সুন্দর প্ল্যান করেছো। আবারও আমাকে তোমার ফাঁদে পা দিতে বলছো? যেমন করে তোমার বোনকে আমার গলায় ঝুলিয়ে দিয়ে ধ্বংস করে দিয়েছো আমার সুন্দর সাজানো সংসার। ভুল, সব ভুল বলতাছো। আগে আসলো তোমার অগোছালো সংসার, আমার হাই ফাই বোন তোমারে গ্রহণ করছে, বিয়া করছে, চান্দের টুকরা লাহান একটা সন্তান দিছে। আরে সংসারই সুমিয়া। সংসার? যে স্ত্রী স্বামী আর সন্তান রেখে রাত দিন মদ আর বয়ফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়ায়, যে সন্তান বাজে নেশায় নিজেকে সবসময় আসক্ত করে রাখে, তাদেরকে তুমি স্ত্রী সন্তান বলতে চাও? লাগামহীন এই সংসারকে তুমি সংসার বলতে চাও? ঠিক। তুমি সিসি করলে কি বল? আমি পছন্দ করি, কারণ হাই ফাই যুগে একটু চকচক না করলে কেউ শোনা বলে না, বুঝলা? দরকার শোনো, কাজের কথা আসা যাক। তুমি আমার সাথে পার্টনারে ব্যবসা করবা, সেটা আমি চাই। আর আমার ব্যবসার খাতিরে দিন 15 জন্য 25 লাখ টাকা ধার দিবা। ইম্পসিবল। না আমি তোমার সাথে ব্যবসা করব, না তোমাকে টাকা ধার দেব। কোনোটাই আমার পক্ষে দেওয়া সম্ভব নয় মিস্টার সোলামান। আই এম সরি। বেটার ইউ ট্রাই আদারওয়াইজ। নাও ইউ ক্যান গো। আগের দুটা ইংরেজিতে গালি দিছো কিনা তা আমি জানি না, তবে পরেরটাই অঙ্গুলি নির্দেশে বুঝতে পারলাম তুমি আমাকে চলে যেতে বলতেছো। আসাদ মিয়া, আজ যদি তুমি আমার বোনের স্বামী না হইতা, তাহলে তোমার আমি ছাড়তাম না। বোনের স্বামী না হলে যা করতে তাই করার চেষ্টা করো। নাও ইউ ক্যান গো আউট। আসাদ মিয়া, তোমারে জানে মাইরা বোন বিধবা করবো না, সুযোগ বুঝা মাইরা ল্যাংড়া লুলা করে বাঁচায় রাখবো। এইটা মনে গালি দিল রে। আচ্ছা
কে তোমরা? কি চাও? চাওনে তো অনেক কিছু আছে ডার্লিং। আমি তো কিছুই বুঝতে পারছি না। আগে আমগুলোকে চলো, তারপর সব কিছু বোঝা মনে। না, উনি যাবেন না। কে তুই? তোদের বাপ। এই শালা, মেয়ে মানুষের সাথে ফাজলামো? এই, তোদের মা বোন নেই? এই শালা, তোদের মা বোন নেই? এই ছোট বাচ্চা, ভাগ ভাগ ভাগ। আপনি পথচারী, এখন আর ভয় নেই, আপনি যান। এত বড় বিপদ থেকে আমাকে বাঁচালেন, আপনার নাম ধাম ঠিকানা? নাম রকি। এই সমাজে একজন নাজায়েজ সন্তান হিসেবে পরিচিত। এই নিন কার্ড। একদিন বাসায় এলে খুব খুশি হব। নিশ্চয়ই আসবো। থ্যাংক ইউ। আসি। খুদা হাফেজ। গুন্ডারা ধরেছিল? হ্যাঁ রানা, ওই লোকটা না এলে আজ যে কি হতো। কোন লোকটা? নাম রকি, প্রায় 6 ফুট লম্বা হবে। চুল বড়, গায়ের রং ফর্সা, এই তো? আরে হ্যাঁ, সেই তো। তুমি তাকে চেনো নাকি? পুলিশে চাকরি করি, অজানা অচেনা কিছুই নেই। ওই রকি সম্বন্ধে আমার যা ধারণা ছিল তা সম্পূর্ণ পাল্টে গেছে। ইন্সপেক্টর রানার স্ত্রীকে বাঁচিয়েছে, মন্দ করেনি। কে বাবা তুমি? নিশ্চিত মৃত্যুর হাত থেকে আমাকে বাঁচালে। পরিচয় আমার একটাই, রকি। নাজায়েজ, নাজায়েজ সন্তান। নাজায়েজ সন্তান? এ তুমি কি বলছো? ওসব থাক, আগে বলুন আপনাকে কেন গুলি করেছে? লোভ, সম্পত্তির লোভ। টাকা পয়সার লোভে কিছু লোক মানুষকে হত্যা করে নিজেকে বলিয়ান করে। হয়তোবা ওদেরই একজন সেই বন্দুকধারী যার শেষ। তোমার কথা শুনে মনে হচ্ছে আমার মতো তুমিও একজন জীবন যুদ্ধে পরাজিত সৈনিক। লেটস মুভ। চলো আমার সাথে। কোথায়? আমার গরিবখানায়। দুজনে মিলে মন থেকে দুঃখটাকে একটু হালকা করব। ইয়ে মানে? রকি, ডোন্ট ওয়ারি। মনে করো তুমি আমার দুঃসময়ের বন্ধু। এসো আমার সাথে। Come on, Rocky. Come on. বাসা একেবারে খালি, আপনার ফ্যামিলি নেই? হ্যাঁ, থেকেও নেই। তার মানে? যন্ত্রণা, খুব যন্ত্রণা। আর এই মনের জ্বালা যন্ত্রণা দূর করার জন্যে এখানে আমি একাই অবসর সময় কাটাই। স্ত্রী আর সন্তান নামে যে দুজন আছে ওরা আমার আরেক বাড়িতে থাকে। যাকে বলো রকি, কি খাবে? এখানে ফল রাখা আছে, যা মন চায় খেতে পারো। ফল জাতের কিছুই না, ফুসকি খেতে পারি। নো নো রকি, নো। এই নেশা তুমি করো না। হুইস্কি, ব্র্যান্ডি, জিন কোনোটাই ভালো না, ভালো না। তাহলে আপনি এই নেশা কেন করেন? সেই জীবনের শুরু থেকে আজ পর্যন্ত এই নেশা করেই চলেছি। আমার জীবনটা যে ধূপ ছায়ার মতো হয়ে গেছে রকি। শুধু বেঁচে আছে একজনের কাছে ক্ষমা চাইবার জন্যে, নইলে মরেও আমি যে শান্তি পাবো না। কে সে মানুষ স্যার? আমেনা, আমার প্রথম স্ত্রী। আর আমার সন্তান খোকন, জানি না আজও তারা বেঁচে আছে কিনা। কি হলো, খাও। হ্যালো, ইয়েস।
ঠিক আছে, আমি ডিউ টাইমে চলে আসবো। স্যার আজ তাহলে আসি। ওকে, যখন মন চায় সরাসরি এখানে চলে আসবে। তোমার জন্য আমার ঘরের দরজা চিরদিন খোলা থাকবে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আমার 2 নম্বর মাল পুলিশের কাছে তুলে দিয়া বহুত সাহস দেখাইছো। আরে যে শালা ধরা পড়ছে অহংকারী না বিরাট সমস্যা। পুলিশের শাস্তি সহ্য করতে না পারে যদি মুখ ফসকায়া কোন রকমে আমার নামটা বলে দেয়, তাহলে তো একেবারে মাঠে মারা। এই সমাজ আমার মান সম্মান আভিজাত্য সব রসতলে যাইব। কি করা যায়? কি পাইছি। এইবার ইন্সপেক্টর রানারে বুঝাই দেবো বেশি গরম ভালো না। তোদের বসের নাম বল। বিশ্বাস করেন স্যার, যতক্ষণ পর্যন্ত নাম না বলবি ততক্ষণ তোকে মার খেতেই হবে। বল। স্যার আমি জানি না। বলবি না? কি করে বলাতে হয় তা আমি ভালোভাবেই জানি। What is this, Rana? থানা হাজতে আসামির মৃত্যু। স্যার মানে পোস্টমর্টেম রিপোর্টে উল্লেখ করা হয়েছে হ্যাভি টর্চার এবং তার সাথে ছিল পয়জন, যা খাইয়ে তাকে হত্যা করা হয়েছে। একজন আসামির মুখ থেকে সত্যতা বের করার জন্য যতটুকু পানিশমেন্ট দরকার আমি তাই করেছি স্যার। এই মৃত্যু আমাদের ডিপার্টমেন্টের প্রেস্টিজ হয়ে দাঁড়িয়েছে। দেশের বিভিন্ন পত্র পত্রিকায় পুলিশকে দায়ী করে খবর ছাপা হচ্ছে। তাছাড়া উপর থেকে চাপ আসছে। আমি কোনো পথ খুঁজে পাচ্ছি না রানা, তাই তোমাকে সাসপেন্ড করতে বাধ্য হচ্ছি। আই এম সরি রানা। এতে দুশ্চিন্তার কিছুই নেই। সমস্ত মিথ্যার অবসান হয়ে সত্যের জয় হবেই হবে। তুমি ঠিকই বলেছ, এর সত্যতা আমাকে বের করতেই হবে। রকি কোথায়? ওই গ্যারেজে। ওকে, থ্যাঙ্কস। রকি, কেন এসেছো ম্যাম সাহেব? ড্যাডির অপ্রিয় কথার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি রকি। ম্যাম সাহেব,
তোমার বাবা যা বলেছে সবই বাস্তব, সবই সত্যি। এ তুমি কি বলছো রকি? আমি ঠিকই বলছি ম্যাম সাহেব। আমি আমার আসল জন্ম পরিচয় জেনেছি। পিতৃমাতৃ পরিচয়হীন এক নাজায়েজ সন্তান আমি। নাজায়েজ সন্তান? হ্যাঁ ম্যাম সাহেব, হ্যাঁ, নাজায়েজ সন্তান আমি। সমাজে অবহেলিত উপেক্ষিত এক নাজায়েজ সন্তানের সাথে তোমার মতো কোটিপতির একমাত্র মেয়ের প্রেম ভালোবাসা বেমানান। যার নিজের কোনো অস্তিত্ব নেই, সে অন্যকে কি ভাবতে পারে? বলো ম্যাম সাহেব, বলো। রকি, তোমার যে পরিচয় থাকুক না কেন, আমাদের ভালোবাসা সবকিছুর ঊর্ধ্বে। না ম্যাম সাহেব, না। তোমার আমার মাঝে যে দেয়াল গড়ে উঠেছে সেটা আর ভাঙা যাবে না। কারণ জন্মের পর থেকে বস্তিতে বড় হয়েছে, গরিব ছোট বড় সবার সাথে সম্পর্ক গড়েছে। তুমি কি পারবে আমার মতো এক নাজায়েজ সন্তানের সাথে এই বস্তিতে জীবন কাটাতে? তুমি কি পারবে এই সমাজের 8-10টা মেয়ের মতো আমাকে বরণ করে নিতে? তুমি কি পারবে তোমার বাবার ঐশ্বর্য প্রাচুর্য সব ত্যাগ করে আমাদের গরিব বহালে চলে আসতে? বলো ম্যাম সাহেব, জবাব দাও, জবাব দাও, জবাব দাও। পারবো, আমি সবকিছু করতে পারবো রকি। তোমার আমার মাঝে যে দেয়াল গড়ে উঠেছে তা আমি ভেঙে দেব। ঐশ্বর্য প্রাচুর্য পিতৃস্নেহ সবকিছু ত্যাগ করে তোমার কাছে চলে আসব। আমি তোমাকে এমন ভাবে বরণ করে নেব যেন কোনোদিন তোমার মনে না পড়ে তুমি নাজায়েজ সন্তান। এসো। রকি, সজনী কেন এতদিনেও বোঝনি?
সজনী কেন এতদিনেও বোঝনি পারে পারে সবই হইতে পারে দুনিয়াতে বেসম্ভব বইলা কোনো কাম নাই ড্যাডি তুমি এত জঘন্য এত নীচ রকিকে তুমি আমি হাফ জান করে ছাইরা দিছি আর তুমি যদি ওর সাথে মেলামেশা করার চেষ্টা করো তাইলে পুরা জানটাই শেষ করে দেব আমি সুলেমান শিকদার যা বলি তা করি ওই কমিন কম জাতের বাচ্চারা আমি সাবধান করে দিছিলাম কিন্তু সতর্ক হয় নাই আর তাই ওই ছোট লোকের বাচ্চাকে মেরে হাড় গোড় ভেঙে দিয়েছি যদি বেঁচে গিয়ে সতর্ক হয় তাহলে ভালো নইলে এরপর এমন মার মারবো সে মারে ওপারে পাঠিয়ে দেবো ওই জারোর সন্তানকে তুমি যাকে যারা সন্তান বলে আত্মতৃপ্তি পেতে চাইছো তার জুতো পরিষ্কার করার মতো যোগ্যতাও যদি তোমার থাকতো তাহলে এ কথা উচ্চারণ করতে পারতে না মিলি মিলি তোমার বাড়ির চাকরানি নয় যে তোমার চোখ রাঙানিকে ভয় পাবে কিন্তু মামুনি ভুলে যাও কেন খুব শিগগিরই গুলশান তোমার স্বামী হইতে যাইতেছে স্বামী ড্যাডি মিলি তার বরমাল্য চিরদিনের জন্য ডাস্টবিনে ছুঁড়ে ফেলতে পারে তবু ওর মতো কুকুরে গলায় পড়াতে পারে না মিলি ইউ শাট আপ হারামজাদি আমার সামনে আমার ছেলের গায়ে হাত এত বড় সাহস বাহ চরের বদলে চর আর থাপ্পড়ের বদলে থাপ্পড় নিয়ম এইটাই কিন্তু আমরা মাইয়া বইলা আমি সেটা পারি না তাই হবু শাশুড়ি হিসাবে তুই ঠিক কামটাই করছিস না আরেকটা কাম করুন লাগে যে বই না মা বলো কি কাজ পাখি যখন পাখনা বেলছে যখন তখন উইলা যেতে পারে সুতরাং ওরে চুলের মুষ্টি ধইরা ঘরের মধ্যে আটকা রাখ আমাকে রেখে তুমি আমাকে রকির কাছ থেকে আলাদা করতে পারবে না ড্যাড আচ্ছা ছেড়ে দাও পারবো কিনা ওদের সবাইকে আমি নিজ হাতে খুন করব আজ আমি কাউকে ছাড়বো না কাউকে না পাগলামো করো না রকি তুমি অসুস্থ আমি তোমার বাবা মায়ের কাছে খবর পাঠিয়েছি যেই আসুক না কেন আজ আমাকে কেউ আটকে রাখতে পারবে না কেউ পারবে না ওই আমার রকি কই রকি কি হয়েছে তোর ইন্সপেক্টর সাহেব আমার যদি ভুল না হয়ে থাকে তাহলে 25 বছর আগে আমি আপনাদের দেখছিলাম আমাকে হ্যাঁ আপনারে গভীর রাত ঝড় বৃষ্টি আকাশে বিদ্যুৎ চমকাইতেছিল হ্যাঁ হ্যাঁ আকাশে বিদ্যুৎ চমকাচ্ছিল আমার পিছু নিয়েছিল 3-4 জন লোক আর সেই রাইতে ডাস্টবিনে আপনি 2-3 মাসে একটা বাচ্চারে ফালাইয়া চলে গেছিলেন হ্যাঁ হ্যাঁ ডাস্টবিনে ফেলে রাখা ওই শিশুটি আমার একমাত্র নারীকেটা ধন খোকন আমি কতবার সেই জায়গায় গিয়েছি কিন্তু আমার নয়নের মণিকে আর খুঁজে পাইনি তুমি যখন আমাকে চিনতে পেরেছো তাহলে নিশ্চয়ই সে রাতে আমার খোকনকেও দেখেছো আমার বিশ্বাস খোকন আজও বেঁচে আছে বলো না ভাই কোথায় গেলে আমার খোকনকে দেখতে পাবো বলো বলো ইয়া খোদা আজব তোমার লীলা খেলা সেই তো তুমি অভাগিনীরে দেখাইলা
আরো আগে দেখালে না কেন? হ্যাঁ বোন, সেই রাইতে এই ঝাড়ুদার রহমত ডাস্টবিনে সেই 2-3 মাসের বাচ্চাটারে তুলাই না এই সন্তানহীনা বিন্দিয়ার কোলে তুলে দিছিল। তোমার সন্তান আজ অনেক বড় হয়েছে, সে আর কেউ না বোন, ওই যে দাঁড়ায় আছে তোমার খোকন। খোকন, আমার খোকন, আমার খোকন এত বড় হয়েছে। 25টি বছর ধরে মা ডাক শোনার জন্য এই বুকটা শুধুই হাহাকার করেছে। শুধু একবার আমাকে মা বলে ডাক খোকন, আমাকে মা বলে ডাক। না, এত সহজে আমি আপনাকে মা ডাকতে পারি না। মুরব্বীদের কাছে শুনেছি মা মমতা বই পৃথিবীর সবচেয়ে মূল্যবান শব্দ মা, কিন্তু কিন্তু আপনি কেমন মা যে নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য 2-3 মাসের একটি অবশ সন্তানকে ডাস্টবিনে ফেলে দিতে দ্বিধাবোধ করেননি। যদি সন্তানের প্রয়োজন নাই ছিল তাহলে আপনার এই পাপের ফসলকে পৃথিবীতে জন্ম দিয়ে সমাজের কাছে না যায় সন্তান বানিয়েছেন কেন? রকি, কোনটা জায়েজ আর কোনটা না জায়েজ সেটা তোর মাই জানে। বলো বই, সবাইকে শোনায় দাও, সেই রাইতে তোমার খোকন যে ডাস্টবিনে ফালাইয়া গেছিল কেন? প্রমাণ করে দাও। সমাজের কাছে রকি না যায় সন্তান না, তারও মা আছে, বাবা আছে, জন্মের পরিচয় আছে। সেই ইতিহাস শুনতে চাস? শোন তাহলে। সোলেমান শিকদার আর তোর বাবা ছিল 2 অন্তরঙ্গ বন্ধু। তোর বাবার ব্যবসায় সোলেমান শিকদার জড়িত হবার প্রস্তাব জানায়। তোর বাবা তাতে রাজি হয়। সমস্ত বিষয় সম্পত্তি আত্মসাৎ করার জন্য সোলেমান শিকদার এবং তার বোন পরিকল্পনা করে। ছলে বলে কৌশলে সোলেমান শিকদার তোর বাবার পেছনে লেলিয়ে দেয় তার বোনকে। আমি বাধা হয়ে দাঁড়ালে তাদের সবার চক্ষুশূল হয়ে যায়। তোর বাবা আমাকে ভুল বোঝে। মদ আর ছলনার নেশায় তোর বাবা আসক্ত হয়ে ওঠে। সোলেমানের বোন তোর বাবাকে মায়া জালে আবদ্ধ করে রাখে। এক ঝড়ের রাতে সোলেমান শিকদার তার গুন্ডা বাহিনীদের নিয়ে পরিকল্পনা করে তোকে আর আমাকে মেরে ফেলার জন্য। আমি তখন কোনো উপায় না পেয়ে তোকে বাঁচানোর জন্য পালিয়ে যাওয়ার পরিকল্পনা করি। গুন্ডারা আমার পিছু নেয়। তোকে বাঁচাবার জন্য ডাস্টবিনে রেখে পালিয়ে যাই আমি। হঠাৎ একটা গাড়িতে অ্যাক্সিডেন্ট করি এবং জ্ঞান হারাই। পরদিন তোকে আর খুঁজে পাইনি। আশ্রয় পেলাম পপিদের বাসায়। আর এমনি করেই তোকে হারানোর ব্যথা বুকে নিয়ে 25টি বছর কেটে গেছে। এবার তুই বল বাবা, এছাড়া আমার আর কি বা উপায় ছিল বল? মা, তুমি আমাকে মাফ করে দাও মা, মাফ করে দাও। আমার সব ধারণা ভুল, সব মিথ্যে মা, মিথ্যে। এবার আমি চিৎকার করে সবাইকে বলতে পারবো, হে পৃথিবীর মানুষ, তোমরা সবাই শুনো, আমিও তোমাদের মতো মানুষ। আমার পিতৃ পরিচয় আছে। আমি নাজায়েজ সন্তান না, আমি নাজায়েজ না। এবার বলো মা, আমার জন্মদাতা পিতা কে? হ্যাঁ, আজ সময় এসেছে। আয় আমার সাথে। বাবা, যা বেটা যা, তোর আসল বাপের পরিচয় নিয়ে বুক ফুলায় বস্তিতে আসবি। তখন দেখবি আমি সবার কাছে মাথা উঁচা করে কমু, রকির বাবা আছে, মা আছে, রকি না যায় সন্তান না। যা যা বাবা, বাবা,
বিন্দিয়া হ্যালো স্যার, আমাদের ইনফরমার এইমাত্র জানিয়েছে যে ঝুমরি এলাকা দিয়ে একটি পাচারকারী দল বেশ কিছু নারী শিশুকে পাচার করতে যাচ্ছে। আমি এই দলটিকে ধরতে চাই স্যার, তাই ব্যক্তিগতভাবে আমি আপনার সাহায্য কামনা করছি। ওকে, আমি আসছি। তোমরা থাকো, আমি আসছি। আমেনা, তুমি বেঁচে আছো? হ্যাঁ গো, আমি আজও বেঁচে আছি। আমেনা, তুমি বিশ্বাস করো আমেনা, আমার পাপের প্রায়শ্চিত্ত করার জন্য তোমাকে আমি কত জায়গায় না খুঁজেছি। একটা দমকা হাওয়ায় তোমাকে আর আমার সন্তানকে আমি হারিয়ে ফেলেছিলাম। আমাকে তুমি ক্ষমা করে দাও আমেনা। ওগো, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি এতদিন তোমার সন্তানকে নিয়ে তোমার কাছে আসতে পারিনি। আজ সময় এসেছে, তোমার ছেলেকে নিয়ে তোমার সামনে দাঁড়াতে পেরেছি। তোমার সামনে দাঁড়িয়ে আছে আমাদের খোকন। রকি, রকি তাহলে আমার সন্তান? হ্যাঁ। এত কাছে পেয়েও জানতে পারিনি রকি আমার খোকন। আয় বাবা, আমার বুকে আয়। না, আপনার মতো পুরুষ কখনো আমার বাবা হতে পারে না। খোকন, বলতে দাও মা, সেদিন কোথায় ছিল আপনার এই সন্তান স্নেহ, যখন নিজের বিলাসিতাকে সামনে রেখে আরাম আয়েশের জন্য আমার দুঃখিনী মাকে অবজ্ঞা করেছিলেন? সেদিন কোথায় ছিল আপনার এই ভালো মানসিক, যেদিন মদ আর দ্বিতীয় স্ত্রীর সান্নিধ্য থেকে আমার মাকে ঘর থেকে বেরোতে বাধ্য করেছিলেন? সমাজের আর 10 জনের মতো যেখানে আমার মায়ের বেঁচে থাকা উচিত ছিল ঘরের বউ হয়ে, সেখানে সে কিনা স্বামীর সংসার হারিয়ে বুকে পাথর চাপা দিয়ে বেঁচে আছে নীরবে নিঃশব্দে। আর কেনই বা এই সমাজে আমাকে বড় হতে হয়েছে পিতৃ মাতৃ পরিচয়ের এক রাজার সন্তান হয়ে? বলুন, জবাব দিন। আমার কথা শোন খোকন। না, আমাকে খোকন ডাকার একমাত্র অধিকার আমার মায়েরই আছে, আপনার মতো পাষণ্ড পুরুষের নয়। যদি সম্ভব হতো তাহলে গায়ের সমস্ত রক্ত ঝেড়ে ফেলে দিয়ে আমার জীবন থেকে আপনার নাম চিরতরে মুছে ফেলতাম। চলো মা, এখানে আর এক মুহূর্ত নয়। খোকন, তুই কি পাগল হয়েছিস? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। আর পাগল হয়েছি বলেই এই পুরুষটিকে আমি বাবা বলে মেনে নিতে পারছি না। আমি বুঝতে পারছি মা, স্বামীর জন্য তোমার হৃদয় গুমড়ে গুমড়ে কাঁদছে। তাই তো এখন তোমার কাছে দুটো পথ খোলা আছে, একদিকে তোমার সন্তান, অন্যদিকে তোমার স্বামী। কোন পথে তুমি যাবে তা তুমি বেছে নাও। ওয়েল ডান মিস্টার রানা। দেশের সবচেয়ে বড় নারী পাচারকারী দলকে তুমি ধরেছ, তার সাথে বাঁচিয়েছ অসহায় বহু শিশু আর মহিলাকে। সাসপেন্ড অবস্থায় থেকেও জীবনের ঝুঁকি নিয়ে তুমি যে কর্তব্য পালন করেছ তাতে আমি অত্যন্ত খুশি হয়েছি।
আজ থেকে আবার তোমাকে চাকরিতে বহাল করা হলো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ওকে, উইশ ইউ গুড লাক। আচ্ছা আচ্ছা, 25 বছর পরে ঘটনা চাইলে 7 রাস্তার মোড়ে এসে দাঁড়াইছে। হ্যাঁ ভাইজান, আমার ভাবতে অবাক লাগছে, এত বছর পর ওই নাগিনী আমেনা আবার আসাদের কাছে ফিরে এসেছে। আর ওই শয়তান রকি কিনা আসাদের ছেলে। আমি নিজের চোখে আসাদের আগের বাড়িতে ওদের সবাইকে দেখে এসেছি। এবার কি হবে ভাইজান? আমাদের সব ট্রিক্স তো ফাঁস হয়ে যাবে। গেড়া কলে ফাইসা যেতেছে মনে হইতেছে। আসাদ খুঁজা পাইছে আমেনা বেগম রে, রকি খুঁজা পাইছে তার বাপে রে। তাগো ভাঙা কপাল জোড়া লাগছে, আর তোগো মা পোলার কপালে লক্ষ্মী লাথি মারছে। এখন তুমি বলো মামা, আমরা এখন কি করতে পারি? হাই হুতাশ করার কোনো কারণ নাই। জোরে সিলাইলে সবাই মনে করবো পাগল হয়ে গেছে গা। আর যদি আস্তে আস্তে কথা কও তাইলে কইব মুরগি ব্যারামে ধরছে। যোগ বুঝা কোপ মারবা, সিজন বুঝা ব্যবসা করবা। দেখাইছে রে, এই দেওয়ালেরও কান আছে, কাছে আসো, কানে কানে বলি। এই যে ইয়ে, এই যে ইয়ে, কত লম্বা, একটু নিচে নামো। সত্যি মামা, তোমার বুদ্ধি আছে বলছো। বুদ্ধিরা কি দেখলাম না? জাতের মামা বাতে মরে না। সবাই রে এমন মাইলকা পেছে ফালাবো, এই শুনাইছি 24 বছর পার হয়ে দেব। বস, সর্বনাশ হয়ে গেছে। সমস্ত ডকুমেন্টস সহ ছেলে মেয়ে নিয়ে আমাদের লোকজন ধরা পড়েছে। কার এত বড় সাহস আমার বুকের মধ্যে লাথি মারছে? ইন্সপেক্টর মাসুদ রানা। আমি জানতাম রে, জানতাম এমন কিছু একটা ঘটতে পারে। একদিকে বইনের কপালে অলক্ষী ভর করছে, আর একদিকে আমার বুকে হাতির পাড়া পড়ছে। শোন, হাতে সময় কম, ইন্সপেক্টর মাসুদ রানার দুর্বল জায়গায় আঘাত কর। যা। আর ভাইকা মামা, তুমি প্ল্যান মতো কাম করে যাও। যাও যাও। কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে। আবার আসল রূপ খবরের কাগজে ওঠার আগে ছাপা বেশি ভাইগা দিতে হইব। মানুষ থেকে এখন আমার হইতে হইব হিংস্র পশু, জানোয়ার। হ্যালো। জানি খুব টেনশনে আছো, চিন্তার কোনো কারণ নাই। তোমার স্ত্রী সন্তান সহ সবাই আমার কাছে খুব যত্নে আছে। আমার লোকজন আর বাবা ডকুমেন্টস ফেরত দাও, আমিও সবাই রে ফিরাইয়া দেব। ইউ বাস্টার্ড! কোনো অসুবিধা নাই, যত পারো গালি দাও, কারণ ইংরেজি গালি সবাই বোঝে না। শোনো, যদি স্ত্রী সন্তানের প্রতি মায়া থাকে তাহলে জলদি আইসা পড়ো। ঠিকানা বল শয়তান। আমারে গাধা মনে করছো? ঠিকানা না দিলে তুমি আসবা কেমনি? কিন্তু কোন চালাকি করলে সবগুলারে ঠুসঠাস করে মেরা ফেলাবো। তুমি আসবা একা। রকি, সর্বনাশ হয়ে গেছে। সলিমান শিকদার এবং তার লোকেরা আমার স্ত্রী সন্তানকে তুলে নিয়ে গেছে। ওস্তাদ, সব শেষ। গুন্ডারা বস্তি থেকে তোমার মা বাবারে তুলে নিয়ে গেছে। আর সব ষড়যন্ত্রের নেপথ্য নায়ক আমার বাবা। সে যেই হোক না কেন মিলি, ওদের যারা তুলে নিয়ে গেছে তাদের কাউকে আমি ছাড়বো না, কাউকে আমি ছাড়বো না। আমি জানি, আমি জানি তোমার স্বামী শক্তিশালী, সাহসী আর ভয়ঙ্কর, তবু আমি ডরাই না। আমার লোকজন দেশে হাতে নাতে ধরছে, আমার গোপন জায়গাটা লাথি মারছে। শয়তান, তোর মতো পাপিষ্ঠকে এর চেয়ে আরো কঠিন শাস্তি পেতে হবে। না 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 না, শাস্তি তো দেবো আমি। আমি আদর কইরা, সোহাগ কইরা, যে শাস্তি পৃথিবীর কোন আইন বইতে লেখা নাই। মামা, এই মুহূর্তে ওদের শেষ করে দিই। না না ভাই, না না, অগরে মারবা তুমি আস্তে আস্তে, রবীন্দ্রসঙ্গীতের সুরে সুরে সুরে। হ্যাঁ, কেউ যদি গানের সুর শুনে মারা যায়
তার নাম নাকি দেশের মানুষ শ্বেত পাথরে খোদাই করে লেখা রাখে। যাও ওই বুইরাডারে বাইরে রেখা সবাই গ্যাস চেম্বারে আটকে রাখো। যাও বোন, তুমি তো হেল্প করো। যাও। আজ তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। ডোন্ট মুভ রকি, রিমোট কন্ট্রোল মামার হাতে। ইচ্ছে করলে সবাইকে এখনই শেষ করতে পারে। সেদিন আমাকে অনেক মেরেছিস, আজ সব কাজের চূড়ান্ত হিসাব তোকে দিতে হবে। উচিত কথা পাই না, মনে মনে জোশ আনো, আস্তে আস্তে হুঁশ হইবে, আর তারপরে আধামো ওজনের একটা ঘুষি মারো। এই শোনো রকি মিয়া, তোমার মা ইন্সপেক্টরের স্ত্রী সন্তান, আর তোমার জানে জিগার ওই গ্যাস চেম্বারে বাধা আছে। হ্যাঁ, তুমি যতক্ষণ আপোষে মাইর খাইবা ততক্ষণ আমি তা করে কিছু কমু না, আর মাইর খাওয়া বন্ধ হয়ে যাবো, শুরু হয়ে যাবো গো শাস্তি। হ্যাঁ, খেলাটা একটু দেখালো। বন্ধ কর, বন্ধ কর। ওই শুয়োরের বাচ্চা, আমি তোদের সব কথায় রাজি। মার, ওই শুয়োরের বাচ্চা, মার, মার আমাকে। ভাই না, শুরু করো। গুলশান, মার ওকে, মার। শেষ কর বাবা, বাইকটা রাখার দেখতেই রকি, ওঠ রকি, ওঠ। আমি কইতাছি ওঠ। আমি কইতাছি তোরে, ওঠ রকি, ওঠ। ওঠ রকি, ওঠ।
দেখো দেখো না, ব্যাটারি শেষ। খারা খারা খারা, আরে বেটা তোর গলা তো ময়লা। এমনি মারুন না, দমাটকে দমাটকাইয়া আর ভগবান কইছে ভগবান কইছে দমা শেষ বুঝে গেছে। যা খবরদার আমার কিছু শ্বাস দেখ দেখ খুঁজে বার কর। পাবি ভাই, খুঁজলে পাবি, খুঁজলে পাবি। এমনি খুঁজে, এমনি খুঁজে, এমনে না, এমনে না, এমনে না রে, এমনে না। বাইরা ওরে আল্লাহ রে, কই যাই? हाथ कहाँ लगाओ? রকি, আইন নিজের হাতে তুলে নিও না। অ্যারেস্ট হিম। একেও অ্যারেস্ট করুন, এ হলো সমস্ত নষ্টের মূল। ওকেও নিয়ে চলো। চলো। এসো। চলো। খোকন, খোকন। খোকা, বাবা, বাবা,
আমাকে ক্ষমা করে দাও বাবা। আজ আমি পৃথিবীর সবাইকে বুক ফুলিয়ে বলতে পারবো আমার বাবা আছে, আমার মা আছে, আমার পরিচয় আছে। আমি নাজায়েজ সন্তান না। ওস্তাদ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম তালি বলি আসসালাম। যা করছো করছো, এখন আমাকে জোড়া তালি দিয়ে দাও। আমার টাইম শেষ, আমি যাই। আরে রাখ রাখ, ফুলমতি এদিকে আয়। লাগু, গৌরী। আজ থেকে তোরা নাজায়েজ না। জায়েজ। ওই মেয়ে পাগল করে আমি কি করি, তার রূপে আগুন ঝরে